আজকে 13ই নভেম্বর 2025। 14 তারিখ থেকে ইন্টারভিউয়ের লিস্ট দেবার কথা ছিল 14 তারিখে, আর কথা ছিল 17 তারিখ থেকে ভেরিফিকেশন হবে, আর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ। কালকে 10 নম্বরের যে ব্যাপারটা ঘটলো তাতে পরবর্তী শুনানি হচ্ছে 28 তারিখে, অর্থাৎ 10 নম্বরের যে শুনানি এক্সপেরিয়েন্সের নম্বর সেটি আগে যোগ হবে নাকি পরে যোগ হবে, ইন সার্ভিস টিচারদের নাকি আদৌ যোগ হবে না, যাই হোক সেটা 28 তারিখ শুনানি। তাহলে 99.9% ব্যাপারটা এটাই দাঁড়িয়ে যাচ্ছে যে 14 তারিখ থেকে ইন্টারভিউ লিস্টও বেরোচ্ছে না, 17 তারিখ থেকে ভেরিফিকেশন হচ্ছে না, এবং নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেও বিষ বাও জলে। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলছেন যে না, কোনো স্থগিতাদেশ তো পড়েনি, তাহলে 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু করতে অসুবিধে কোথায়? মুশকিলটা হলো 17 তারিখ থেকে যদি ভেরিফিকেশন শুরু হয় সেটা কিসের ভিত্তিতে হবে, কোন নম্বরের ভিত্তিতে হবে? 10 নম্বর ধরে হবে নাকি 10 নম্বর বাদ দিয়ে হবে? অনেকে আবার বলছে যে 10 নম্বর বাদ দিয়ে ভেরিফিকেশনটা হয়ে যাবে, মানে 10 নম্বর বাদ দিয়ে একটি লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট অনুসারে ভেরিফিকেশনটা হয়ে যাবে, তারপরে 28 মানে সেটা 28 তারিখের আগে হয়ে যাবে, এবং 28 তারিখের পরে যখন যা আসবে আর কি, যা মানে রেজাল্ট আসবে শুনানিতে, তারপরে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হবে, এবং তখন 10 নম্বর হলে 10 নম্বর ধরে ইন্টারভিউ ডাকা হবে, না হলে 10 নম্বর বাদ দিয়ে ডাকা হবে। তাহলে সেটাই যদি হয় তাহলে ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছেন তাহলে সবাই, মানে ভেরিফিকেশন যদি সবার ভেরিফিকেশন হয়, এত লক্ষ পরীক্ষার্থীর ভেরিফিকেশন, এটা কি সম্ভব যে কমিশন বসে বসে এগুলোর সবার ভেরিফিকেশন করবে? এত এত প্রার্থীর এটা কি কখনো সম্ভব? এটা আমার মনে হয় সম্ভব হবে না। সুতরাং 14 তারিখে ইন্টারভিউ লিস্ট বেরোচ্ছে না, এটা 99.99%। 17 তারিখ থেকে ভেরিফিকেশনের কোনো খবর হবে বলে আর মনে হয় না। আর নভেম্বরে ইন্টারভিউ যে শুরু হওয়ার যে কথা ছিল শেষের সপ্তাহে, সেটিও আর হবে না। এবারে এই যে 10 নম্বর, এই 10 নম্বরের দেখুন, এই মানে অনেকে কমেন্ট করছেন, অনেক জায়গাতে দেখছি একটা ব্যাপার, অনেকে তো 10 নম্বরের বিরোধিতা করছেন ইন সার্ভিস টিচারদের, অনেকে ইন সার্ভিস টিচারদের 10 নম্বর প্রাপ্য বলেই ধরছেন। এবার কোর্ট কি করে সেটা দেখা যাক। আমার ব্যক্তিগত মত অনুযায়ী অবশ্যই 10 নম্বর পাবেন, এবং ইন্টারভিউ এর আগেই পাবেন, যেহেতু এসএসসি কে সুপ্রিম কোর্ট বলেই রেখেছেন যে 2016-র ক্যান্ডিডেটদের সব থেকে বেশি সুযোগ বা সুবিধা দিতে হবে, কারণ তারা যে অবস্থাটার মধ্যে দিয়ে, যে পাঁকের মধ্যে পড়েছেন বা ফেলা হয়েছে, তার থেকে উদ্ধার তো করতে হবে যেভাবেই হোক। তো সেটা আশা করা যায় 2016-র ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওটা ইন্টারভিউর আগেই যোগ হবে। এবারে যে 10 নম্বর, একটা কথা বলি, সেখানে অনেকে না এটাও বলছেন যে ইন সার্ভিস 9-10 টিচাররা ইন সার্ভিস যে 11-12 তাদের মধ্যে যে ঢুকে পড়ছেন 10 নম্বর পেয়ে, এটি পাওয়া উচিত নয় বলে মনে করছেন, কারণ ওনারা হায়ার লেভেলে যাচ্ছেন। হায়ার লেভেলে যাওয়ার সময় এই 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 এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে ওনারা ওইভাবে 11-12-এ যেতে পারেন না। 11-12 ইন সার্ভিসরা কিন্তু এটার বিরোধিতা করছেন। আবার 9-10-এর ইন সার্ভিসরা বলছেন যে আমরা তো স্কুলে গিয়ে 11-12 নিই, মানে অ্যাকচুয়ালি নিতে বাধ্য নন তারা, কিন্তু 11-12-এর ক্লাস নিই, সুতরাং এক্সপিরিয়েন্স তো আমাদের আছে। দেখুন, আপনারা যারা 9-10 ইন সার্ভিস আছেন, তারা 11-12 ইন সার্ভিসে যান অথবা না যান, এক্সপিরিয়েন্সের নম্বরটা পান বা না পান আর কি, এই যুক্তিটা কখনোই খাটে না যে আমি স্কুলে 11-12-এর ক্লাস নিই, তার জন্য আমাকে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া দরকার, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে। না, এটা কখনোই হতে পারে না। এটা যদি কারণ হিসেবে ধরেন, তাহলে প্রত্যেকজন ফ্রেশারও এটা খুব ভালো করে বলতে পারে যে আমি টিউশন করি, প্রচুর ফ্রেশার আছে আপনার থেকে ভালো পড়ায় তারা। আমি 2016-র প্রত্যেকজন ক্যান্ডিডেটের প্রতি একদম সহানুভূতি নিয়ে বলছি, অনেক ফ্রেশার আছেন যারা আপনাদের থেকে ভালো পড়ান হয়তো, তাহলে তারা তো বলতে পারে যে আমার এক্সপিরিয়েন্সের নম্বর আছে, তারা তো পাচ্ছেন না এক্সপিরিয়েন্সের নম্বর, তাই না? তাহলে এই কথাটা বলা কখন, আপনাদের 10 নম্বর অবশ্যই প্রাপ্য। আমিও ব্যক্তিগতভাবে মনে করি ইন সার্ভিস টিচারদের আগেই, ইন্টারভিউয়ের আগেই 10 নম্বর যোগ হবে, এবং আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরুন, আমার সমস্ত রকমের শুভকামনা থাকছে। কিন্তু যারা এই যুক্তি দেখাচ্ছেন যে আমাকে স্কুলে গিয়ে 11-12-এর ক্লাস নিতে হয়, তাই এক্সপিরিয়েন্সের নম্বর আমাদেরও দিতে হবে, এই যুক্তিটা যদি দেন, যদি পান, পেয়ে 11-12-এ যান,
খুব ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই, তাতে তাতে ব্যক্তিগতভাবে কোনো খারাপ কিছু দেখছিও না, সেটা কোর্ট বুঝবে। কিন্তু ওই যুক্তিটা কখনোই খাটে না যে আমি স্কুলে 11-12 ক্লাস নিই তাই আমাকে এক্সপিরিয়েন্সের নম্বর দিতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে স্কুলে 2014 থেকে আজকে 26 পড়তে চললো, আমি কিন্তু 11-12 ক্লাস নিয়ে আসছি। শুধুমাত্র 11-12 ক্লাস নিয়ে আসছি নয়, আমাদের রীতিমতো সই করিয়ে নেওয়া হয় যে আমরা এই যে 11-12 ক্লাস নিচ্ছি তার জন্য আমরা কোনোদিন গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছু দাবি করব না। যারা ইন সার্ভিস 9-10 আছেন তারা এটা জানেন নিশ্চয়ই, তারা যখন ক্লাসে তারা যখন স্কুলে এই করেন 11-12 ক্লাস নেন, তখন কিন্তু তাদের সই করিয়ে নেওয়া হয় যে আমরা কোনোদিন 11-12 ক্লাস নিচ্ছি বলে। যেটা অ্যাকচুয়ালি নেওয়া বা না নেওয়া একদম সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমি না নিলে হবে না ক্লাস। তো তখন কিন্তু আমার লিখে নিতে হয় আর কি, হ্যাঁ, লিখে দিতে হয় যে আমি কোনোদিন এই 11-12 ক্লাস নিচ্ছি বলে কোনো কিছুর দাবি করব না গভর্নমেন্টের কাছ থেকে। ভাবুন একবার, আমি 9-10 বা পাস কোর্সে চাকরি করছি, 11-12 ক্লাস নিতে বাধ্য নই। এবার তাহলে আমি নিজেই বলতে পারি যে আমি 11-12 ক্লাস করবো না। এটা আমি যদি বলি তাহলে কি হবে, যে আমার স্কুলের ক্লাস আমি দেখবো ফাঁকা পড়ে থাকছে, বাচ্চারা চুপচাপ করে বসে থাকছে, তাদের ক্লাস হচ্ছে না। সুতরাং সেই মানবিকতার দিক থেকে আমরা 11-12 কিন্তু ক্লাস নিই। কিন্তু গভর্নমেন্ট কোথায় আমাদের হয়তো একটা স্যালারি হিসেবে নয়, একটা রেমুনারেশন, একটা সাম্মানিক হিসেবে 1000 টাকাও কিন্তু কোনোদিন অ্যালট করেননি, যে এটা সাম্মানিক হিসেবে দেয়া থাকছে। যে সমস্ত স্কুলে 9-10 টিচাররা 11-12 ক্লাস নিচ্ছেন তাদের জাস্ট সাম্মানিক হিসেবে এটা দেয়া হচ্ছে না, এটাও কোনোদিন করেনি। উপরন্তু আমাদের লিখিয়ে নেওয়া হয় যে আমরা কোনোদিন সরকারের কাছ থেকে কোনো দাবি করব না। ভাবুন একবার, আমরা গভর্নমেন্টকেই সার্ভ করছি, আবার গভর্নমেন্টই লিখিয়ে নেবে আমাদের, তো এরকম হয়েছে। সুতরাং আপনারা কখনোই 9-10 ইন সার্ভিসরা আপনারা কখনোই বলতে পারেন না যে ওই আমরা 11-12 চাকরি করে আমরা 11-12 ক্লাস নিই বলে আমাদেরকে এক্সপিরিয়েন্সের নম্বর দিতে হবে। এইটা থেকে বিরত থাকুন, এটা খুব মানে খুব ওয়েটলেস একটা কথা আর কি। হ্যাঁ, তো আশা করছি আপনাদের সমস্ত ঝামেলা মিটে যাবে এবং আপনারা ইন সার্ভিস টিচাররা 9-10 এবং 11-12 সবাই যারা আছেন তারা সবাই ইন্টারভিউয়ের আগেই নম্বর পাবেন। কিন্তু ওই যুক্তিতে কখনো থাকবেন না, তাহলে সমস্ত ফ্রেশাররাও এসে বলবে যে আমাদের এক্সপিরিয়েন্স আছে আর কি, আমরা প্রচুর দিন টিউশন পড়াচ্ছি। সত্যি সত্যি তো তাই। একজন মানুষের যখন 30 বছর বয়স হয়ে গেছে, তার হয়তো 5 বছর 7 বছর ধরে সে প্রচুর টিউশন পড়াচ্ছে, তার দারুণ অভিজ্ঞতা আছে, কিন্তু সে তো অভিজ্ঞতার নম্বর পাচ্ছে না। যতক্ষণ না সরকারি খাতায় নাম উঠছে ততক্ষণ পর্যন্ত সে তো এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে না। তাই আপনারাও সরকারি খাতায় সেই 9-10 হিসেবেই রয়েছেন বা পাস কোর্স হিসেবেই রয়েছেন, আপনারা 11-12 ক্লাস নিয়েছেন, সেটা আপনাদের ইচ্ছাধীন, আপনারা নিয়েছেন এবং সরকারকে সার্ভ করেছেন। সুতরাং ওই যুক্তিটি কখনো বলবেন না। মানে আমি এইগুলো বলতে চাইছি কেন জানেন, কারণ আপনাদের যখন ভ্যালিড পয়েন্ট প্রচুর আছে তার মধ্যে ওই একটা কোনো কি বলবো একটা ওয়েটলেস কথা যখন বলে ফেলবেন তখন সেটাকে নিয়ে হাসাহাসি করা হবে, সেটা করতে দেবেন না, সেটা করবেন না। আগামী কিছুদিনের মধ্যে ইন্টারভিউ শুরু হবার কোনো চান্স নেই। আমি গতকালকের ভিডিওতেও আমি খুব ভালো করে বলেছিলাম যে 17 তারিখ থেকে কোনোভাবেই ভেরিফিকেশন শুরু হবার কোনো চান্স নেই। এখনো পর্যন্ত সেটাই বুঝছি 99.99%। কিন্তু আপনাদের এতে সুবিধেই আছে, আপনারা ভালো করে, ফ্রেশারদের বিশেষ করে বলছি, প্রিপারেশনটা ভালো করে নিন। এই সুযোগ আপনারা যদি মনে করা যায় যেদিন বেরাবে কবে হবে না হবে ঠিক নেই, হ্যাঁ, এটা যদি ভেবে ফেলেন তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বেন। কারণ ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিলে কিন্তু সেই সময়টা খুব কম হবে। আর 17 তারিখ থেকে ভেরিফিকেশন বলছেন, আজকে হয়ে যাচ্ছে 13 তারিখ, 14, 15, 16, মাঝখানে 3টে দিন। 17 তারিখ থেকে ভেরিফিকেশনের জন্য যদি মনে করেন তাহলে ধরুন যে অনেক দূর দূর জেলাতে যাদের, মানে সবাই তো আর কলকাতার আশেপাশে বাস করেন না, তো অনেক দূর দূর জায়গা থেকে অনেকে আসবেন। তো এই এত শর্ট পিরিয়ডের মধ্যে আমার মনে হয় আর নোটিশ করবেন না আর কি। হ্যাঁ, একটু আগে থেকে না করলে তাদের পক্ষে আসা মানে তো শুধু আসা নয়, হ্যাঁ, বাক্স প্যাটরা গুছিয়ে আসা আর কি। হ্যাঁ, মানে কলকাতায় আসা তাদের পক্ষে। তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো আশা নেই 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবার। প্রিপারেশন নিন বাড়িতে, খুব সুন্দর করে প্রিপারেশন নিন, টপিক ওয়াইজ, খুব সুন্দর করে টপিক ওয়াইজ জিনিসপত্র রেডি করুন। সিচুয়েশন বেসড প্রশ্ন পড়ুন, বিএড এর প্রশ্নগুলো দেখুন, কমিশনগুলো ভালো করে দেখুন, প্রকল্পগুলো ভালো করে দেখুন,
ইভ্যালুয়েশন সিস্টেম, মূল্যায়ন পদ্ধতি, সামেটিভ এবং ফরমেটিভে, সেগুলো ভালো করে দেখুন। বাচ্চাদের যে সমস্ত ডেফিসিয়েন্সিস, ওই যে ডিজিজেসগুলো হয়, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসগ্যালকুলিয়া, 20টা রোগ হয়, সেগুলো বিষয়ে ভালো করে দেখুন। এবং আমি ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র তো আমি দিচ্ছি, এগুলো খুব ভালো করে দেখুন, নোট করুন, একদম টপিক ওয়াইজ আপনারা পড়াশোনা শুরু করুন, পিডিএফ লাগলে বলুন, এবং ইন্টারভিউয়ের জন্য নিজেকে একদম নিপুণভাবে গড়ে তুলুন। এটি আমার মোবাইল নাম্বার। আপনারা যদি মনে করেন যে আমার দ্বারা আপনাদের কোনো উপকার হচ্ছে, তাহলে আমাকে যে কোনো পরামর্শের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি প্রচুর প্রশ্ন উত্তর প্রত্যেক দিন তৈরি করে দিচ্ছি, প্রায় 100-র উপরে প্রশ্ন আমি প্রায় রোজ মানে সবাইকে তৈরি করে দিচ্ছি। যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যেগুলো মনে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন হিসেবে ভালো আর কি তার মনে হয়েছে, তাকে কিন্তু আমি অডিও করে, মানে অডিও মেসেজ করে হোয়াটসঅ্যাপে বা টেক্সট করে বা ফোন করে আমি কিন্তু সেই ডাউট ক্লিয়ার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি সবসময় পাশে আছি আপনাদের। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোনের থেকে বেশি হোয়াটসঅ্যাপটাই আমার বেশি আমার মানে মানে আমি ফেভার করছি। তার কারণ হচ্ছে আমি ফোন তো সবসময় তো ধরা যায় না। আপনি হোয়াটসঅ্যাপে করবেন, আমি সেটা অডিও পাঠিয়ে আপনাকে বা যেভাবে হোক আমি সেই ডাউট ক্লিয়ার করে দেবো। আর যদি কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার ব্যাপার থাকে, সবাইকেই বলছি, একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন পাঠাবেন না, সেগুলো জমিয়ে নিয়ে 5টা বা 10টা একসঙ্গে পাঠাবেন। হ্যাঁ, তাতে আমার উত্তর দিতে সুবিধা হয়। তার কারণ হচ্ছে আপনি একটি প্রশ্নের উত্তর চাইলেন, আমি দিলাম, তারপর দিন হয়তো আবার একটি প্রশ্নের উত্তর চেয়েছেন, আপনার মেসেজ হয়তো তল পড়ে গেছে, হ্যাঁ, তখন আর সেটাকে খোলা হয় না বা দেখা হয় না বা স্কিপ করে যায় হয়তো কখনো কখনো, সেটা খারাপ লাগে আর কি। তো যখন পাঠাবেন 5টা 10টা একবারে পাঠাবেন, 1 2 3 4 করে পাঠাবেন, যতটা সম্ভব আপনাদের হেল্প করা হবে, যতটা পারি আপনাদের 24 ঘন্টার মধ্যে সেই উত্তরগুলো তৈরি করে দেবার চেষ্টা করছি। এবং এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু মানে হয়তো আমার মাথাতেই নেই সেই প্রশ্নটা, কিন্তু একজন পাঠিয়েছেন, আমি দেখলাম যে না, এটা তো দারুণ একটা প্রশ্ন, তখন আমি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিও সবার ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি আশা করিনি যে এত মানুষ ভিডিও দেখবেন আমার, প্রথমত। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা সংস্থায় আমি কিছুদিন কোচিং করেছিলাম আমার চাকরি পাওয়ার আগে, তো সেখানে কিছু আমাকে ট্রিকি কোশ্চেন দিয়েছিল। তা আমি ভেবেছিলাম যে সেই প্রশ্নগুলো আমি হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আমি উত্তর সহ আপলোড করব, যেভাবে আমাদেরকে বলা হয়েছিল আর কি, সেভাবে দেবো, সবার উপকার হবে। সেই প্রশ্নগুলো ম্যাক্সিমাম 2টো বা 3টে এপিসোডে শেষ হয়ে যাবার কথা, তো আমি ভেবেছিলাম সেরকমই করবো, কিন্তু দেখলাম এত সুন্দর ফিডব্যাক আসতে লাগলো। এবং আমি ফোন নম্বর দিয়েছিলাম, এত ইজি অ্যাক্সেস কোনো ইউটিউব চ্যানেলে আমার মনে হয় দেয় না, তো আমি দিয়েছিলাম সেটা, এবং আমি প্রায় 100টার উপরে ফোন রিসিভ করেছি মানে প্রথম কিছুদিন আর কি। তো এতটাই আপ্লুত ছিলাম এবং আছিও এখনো, যে আমি ইন্টারভিউয়ের ভিডিওগুলো মানে বানাচ্ছি আপনাদের কথা ভেবে। এবার আমার মাঝে মাঝে ভাবছি কোন টপিক নিয়ে বানাবো, তো ওই আপনারা যখন ওই প্রশ্নগুলো করছেন না, তার মধ্যে থেকে কিন্তু আমি ভালো ভালো প্রশ্ন পাচ্ছি, সেগুলো কিন্তু আমি ভালোভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আর একটা কথা কি জানেন তো, এই প্রশ্নগুলোর উত্তর সবাই জানে। আমি যে প্রশ্নগুলোর উত্তর তৈরি করে দিচ্ছি ইউটিউবে, তার উত্তরগুলো আপনি খুব ভালো করে জানেন। আপনার যেটা সুবিধা হচ্ছে আমার ভিডিও পেয়ে, সেটা কি বলুন তো, আমি গুছিয়ে দিচ্ছি আপনাকে, আমি কিছু শব্দ ঢোকাচ্ছি তার মধ্যে, যে কারণে আপনারা বারে বারে বলছেন আমার শব্দ চয়ন খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি কিছু শব্দ ঢোকাচ্ছি, আমি টু দি পয়েন্ট কথা বলছি এবং গুছিয়ে দিচ্ছি। এছাড়া কিন্তু আর কোনো উপকার আমি করছি না আপনাদের, এবং আপনাদের কনফিডেন্স লেভেলটা ওইখান থেকে গ্রো করছে, যে গোছানো হয়ে যাচ্ছে জিনিসটা, টু দি পয়েন্ট উত্তর হয়ে যাচ্ছে। মানে মানে আপনি একটা চাকরি করেন, আর একটা চাকরিতে কেন আসতে চাইছেন, এই যে প্রশ্নটা, এটা সবাই জানে খুব ভালো করে যে আমি কেন আসতে চাইছি। আমি শিক্ষকতাকে ভালোবাসি বলেই আসতে চাইছি, অথবা আমার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দরকার তাই আসতে চাইছি, এর মধ্যে তো খারাপ কিছু নেই। কিন্তু সেই কথাটাকে কি করে পলিশড উপায়ে বলতে হবে, টু দি পয়েন্ট বলতে হবে, যাতে মুগ্ধ হয়ে ইন্টারভিউয়ার শুনে, আমি সেইটুকু শুধু করে দিচ্ছি, যাতে আপনাদের যে কনফিডেন্স লেভেলটা গ্রো করছে আর কি। তো আমি ইন্টারভিউয়ের শেষ দিন পর্যন্ত আমি আমার ভিডিও চালিয়ে যাব, প্রচুর প্রশ্ন আমার স্টকে আছে এবং সেগুলো করছি। আপনারাও যত ইচ্ছে আমাকে এই করতে পারেন, আমাকে প্রশ্ন আমাকে দিন, আমি তার থেকে সব থেকে ভালো যে প্রশ্নগুলো মনে হবে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো আর কি। ভালো থাকুন, ইন্টারভিউয়ের ভিডিও আসছে, আর ভালো করে প্রিপারেশন নিন। ভালো থাকবেন, টাটা।